রাজেশ, নিখিল, সোনালি ও স্নিগ্ধা 4 বন্ধু মিলে অফিস থেকে ছুটি নিয়ে সমুদ্র তীরে পিকনিকে যায়। 3 দিন ছুটি কাটিয়ে পিকনিক থেকে ফিরছিল তারা। পথে বেশ রাত হয়ে যায়। একেই তো অন্ধকার রাত, তার মধ্যে আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, সাথে ঝোড়ো হাওয়া বইছে। কখন জানি ঝমঝমিয়ে বৃষ্টি নামে বলে মনে হয়। নিখিল গাড়ি ড্রাইভ করছে আর রাজেশ তার পাশে বসে আছে। সোনালি ও স্নিগ্ধা পেছনের সিটে বসে গল্প করছে। নির্জন রাতের পথ, চারিপাশ জঙ্গলে ঘেরা। সোনালি বলল, কি রে নিখিল, কুসুমপুরের থেকে কিছুটা পথ গেলেই তো হাইওয়ের হোটেলটা পাওয়া যাওয়ার কথা, কিন্তু প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল, কোনো হোটেল তো পেলাম না। হ্যাঁ তাই তো। আর এই রাস্তাটাও দেখ কেমন সুনসান আর জঙ্গলে ভরা। কি রে, আমরা কি রাস্তা ভুল করলাম? আর তাছাড়া কোনো হাইওয়ের রাস্তা কি এরকম হয় নাকি? স্নিগ্ধা তার মুখ থেকে কথা শেষ করতে পারল না। এরই মধ্যে নিখিল অনেক জোরে গাড়িতে ব্রেক চাপিয়ে দিল। সবাই রেগে গেল নিখিলের ওপর। সোনালি বলল, কি করছিস নিখিল, আমাদেরকে মেরে ফেলবি নাকি? হ্যাঁ ঠিকই বলেছিস, জোরে ব্রেকটা না চাপলে এতক্ষণ ঠিকই সবাই মারা পড়তাম। সামনে দেখ, রাস্তার মাঝ বরাবর একটা বিশাল গাছ পড়ে আছে। হ্যাঁ তাই তো, এখন কি হবে? আমার বাবা ভীষণ ভয় করছে। তোর যে ভয় করছে সেটা আর বলতে? আমরা তো জানি তোর ভয় করছে। তোরা একটু থামবি? এবার ভালোই ভালোই বাড়ি ফিরি, আর কোনোদিনও তোদের সাথে কোথাও যাব না তো। আহা তোরা একটু থামবি, সবাই একটু ঝগড়া থামিয়ে ভাব এখন কি করা যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। পিছন থেকে সোনালি বলে উঠল, আজ মনে হয় আর বাড়ি ফেরা হবে না। একই তো রাস্তা ভুল, তার উপর এমন বৃষ্টির মাঝে গাড়ি চালিয়ে বেশি দূর যেতেও পারবো না আমরা। তার চেয়ে বরং কোনো একটা ফাঁকা জায়গা দেখে তাঁবুতে আজ রাতটা পার করে কাল সকালেই কারো সাহায্য নিয়ে বাড়ি ফেরা যাবে। হ্যাঁ সোনালি, তুই একদম ঠিক বলেছিস। তাছাড়া আশেপাশে জঙ্গল ছাড়া কিছুই তো চোখে পড়ছে না। আমি তোর সাথে একমত। কি বলিস রাজেশ? নিখিল, তুইও না পারিস বটে। রাজেশ আবার কি বলবে? আর যদি কিছু বলার থাকে তাহলে বলবে ভয় করছে। তোরা থামবি? আমি এত ভীতু না। চল, আমিও রাজি। সবাই একসাথে থাকবো, আবার কিসের ভয় তাতে? কথা মতো নিখিল ও রাজেশ গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পাশে একটি ফাঁকা জায়গায় তাঁবু ঠিক করতে থাকে। আর সোনালি ও স্নিগ্ধা গাড়ির মধ্যে বসে গল্প করছিল। ততক্ষণে বৃষ্টিটাও অনেকটা থেমে গেছে। কিছুক্ষণ পরে তাদের তাঁবু ঠিক হলে তারা সোনালি ও স্নিগ্ধাকে ডাকতে আসে। 4 জনে মিলে তাঁবুর কাছে যেতেই হঠাৎ কানে ভেসে এলো কারোর একটা কান্নার আওয়াজ। কোনো মেয়ে যেন বুক ভরা কষ্ট নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কেউ যেন কাঁদছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে যেন কোনো মেয়ে। মেয়েটি মনে হয় বিপদে পড়েছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। না না, তোদের যাওয়ার দরকার নেই। চিন্তা কর, এমন জঙ্গলের মধ্যে এত রাতে, তার মধ্যে আবার বৃষ্টির মধ্যে কোনো মেয়ে এখানে বসে কেন কাঁদবে? তোরা গেলে যা, আমি যাব না। হ্যাঁ হ্যাঁ চল, ওকে রেখে আমরা 3 জনে যাই। ওরা 3 জনে মিলে সামনে এগিয়ে যেতে লাগলে রাজেশ চারিপাশে তাকিয়ে যেন ভীষণ ভয় পায়। তারপরে সেও সবার সাথে কে কাঁদছে সেটি দেখার জন্য চলে যায়। কিছুটা পথ যেতেই তারা দেখল জঙ্গলের মধ্যে একটি মেয়ে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তারা মেয়েটির কাছে গেলে সোনালি মেয়েটিকে বলল, কি হয়েছে আপনার? আপনি এখানে বসে কাঁদছেন কেন? মেয়েটি তখন তাদের দিকে মুখ ফিরিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু সাহায্য করুন, আমার ছেলে ভীষণ অসুস্থ। দয়া করে আমার ছেলেটাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। মেয়েটির চেহারার মাঝে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল তার কষ্ট।
মেয়েটির কথা শুনে সবার অনেক খারাপ লাগলো। নিখিল বলল, আপনি চিন্তা করবেন না, সকাল হতে দিন, আমাদের গাড়ি আছে, আমরা সকালে আপনার ছেলেকে হাসপাতালে পৌঁছে দেব। আপনার ছেলে যদি এতই অসুস্থ, তাহলে আপনি আপনার ছেলেকে একা রেখে এত রাতে এই জঙ্গলে কি করছেন? রাজেশ, কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? না না না, মানে আসলে আমার বাড়ি জঙ্গলেরই পাশেই। আমি সাহায্যের জন্য রাস্তার পাশে এসেছিলাম। কত গাড়ি, কত মানুষ যাতায়াত করলো, কিন্তু কেউ আমায় সাহায্য করলো না। আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু এত রাতে আপনারা এই জঙ্গলে কি করছেন? আমরা চারজনে একটা ট্যুরে গিয়েছিলাম। পথে রাস্তা ভুল করে এ পথে আসি। তার মধ্যে আবার ঝড় বৃষ্টির জন্য রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ। তাই বাধ্য হয়ে সামনে একটা তাঁবু টানিয়ে আমরা সেখানেই আছি। এরকম জঙ্গলের মধ্যে এত রাতে না থাকাই ভালো। তার চেয়ে বরং আপনারা আমার বাড়িতে চলুন। আপনারা যখন আমার উপকারী করেছেন, আমিও তো আপনাদের জন্য এইটুকু করতেই পারি। মেয়েটির কথা শুনে সবাই খুশি হয়ে গেল। এরপরে তারা মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথ তারা পার করল। চারিপাশে শুধু জঙ্গল, কোথাও কোনো ঘরবাড়ি বা জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। এবার সবার মনে কিছুটা ভয়ের সৃষ্টি হলো। অবশেষে স্নিগ্ধা বলেই ফেলল, কি ব্যাপার, আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। তাহলে আপনার বাড়িটা কোথায়? ওই তো সামনে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে, ওইটাই আমার বাড়ি। আশ্চর্য, এতক্ষণ তো ওখানে কোনো বাড়িই ছিল না। তাহলে হঠাৎ করে বাড়িটা কোথা থেকে এলো? যাকগে, চোখে মনে হয় ভুল দেখেছি। চারিপাশে জঙ্গলে ঘেরা, মাঝখানে ছোট্ট একটা কুঠির, তাতে টিম টিম করে সামান্য একটু আলো জ্বলছে। পরিবেশটা কেমন যেন থমথমে। মেয়েটির পিছন পিছন তারা সবাই স্বাচ্ছন্দ্যে ঘরের মধ্যে প্রবেশ করল। কিন্তু ঘরে ঢোকার পরে তাদের চোখ বড় বড় হয়ে গেল। তারা দেখল ঘরের ভেতরে দুটো লাশ পড়ে আছে। তার মধ্যে একটা সেই মেয়েটির, যার পিছন পিছন তারা এই ঘরের ভেতর প্রবেশ করেছে। আরেকটি সেই মেয়ের ছোট্ট বাচ্চাটার। মেয়ে লাশটি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। এমন দৃশ্য দেখে ভয়ে তাদের প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এমন সময় সেই মেয়েটি কুৎসিত বিভৎস এক চেহারায় ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। মেয়েটির এমন চেহারা আর হাসি দেখে তারা চারজনে ভয়ে দৌড়তে শুরু করে। জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে একসময় তারা আরো একটি কুটিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সাহায্যের জন্য তারা সেই কুটিরের দরজায় নক করল। দরজা ঠকঠকানোর শব্দে ভেতর থেকে ৬০-৭০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। কে বাবা তোমরা? এত রাতে এখানে কি চাও? বুড়িমা, আমরা বড় বিপদে পড়ে আপনার বাড়ি এসেছি। আজকের রাতটা আমাদের জন্য একটু জায়গা করে দেবেন? কাল সকাল হলেই আমরা চলে যাব। ঠিক আছে, ভেতরে এসো। তাদের সাথে ঘটা ঘটনাটা তারা বুড়িমাকে জানালো। এরপর তারা চারজনে বুড়িমার কুটিরে প্রবেশ করল। বুড়িমা তাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে তোমাদের পেটে কিছুই পড়েনি। সামান্য ডাল ভাত আছে, তোমরা বসো, আমি খাবার এনে দিচ্ছি। তারা বুড়িমার কথায় সম্মতি জানালো, কারণ সত্যি সত্যি তাদের অনেক খিদে পেয়েছিল। ভেবেছিল হাইওয়ে হোটেলে কিছু খেয়ে নেবে, কিন্তু তা আর হলো কই। বুড়িমা খাবার বেড়ে দিলে তারা সবাই খেতে বসল। সবাই খাবার মুখে দিতেই মুখে হাসি ফুটে উঠল।
এমন অপূর্ব রান্না তারা কোনোদিনও খায়নি। স্নিগ্ধা বলল, বুড়িমা, আপনার হাতের রান্না খুব মজার। এমন স্বাদের রান্না আমি আগে কখনো খাইনি। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মধ্যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। তখন গভীর রাত। হঠাৎ কারোর কিছু একটা শব্দে সবার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠতেই তারা শুনতে পেল বুড়িমা কাঁদছে, আবার খানিক বাদে যেন হাসছে, আবার মনে হচ্ছে কারোর সাথে গল্প করছে। সবাই ভীষণ কৌতূহলী হয়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজার কাছে এগিয়ে গিয়ে ওরা যা দেখল তাতে ওদের শরীরে শীতল স্রোত বইতে শুরু করেছে। বুড়িমা বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই মেয়ে আর তার ছেলের সাথে গল্প করছিল। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন দৃশ্য দেখে রাজেশ ভয়ে চিৎকার করে বসে। রাজেশের চিৎকার শুনে তারা তিনজনে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। সবাই দৌড়ে পালিয়ে যাবে, ঠিক সেই সময় বুড়িমা তাদের উদ্দেশ্যে বলল, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা অনেক ভালো মানুষ। এমন অপরিচিত একটা জায়গায় তোমরা আমার নাতির সাহায্য করার জন্য এগিয়ে এসেছো। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আসলে আজ থেকে 10 বছর আগে আমরা মারা গিয়েছি। সেদিন কারো সাহায্যের খুব প্রয়োজন ছিল আমাদের, কিন্তু কেউ সাহায্য করেনি। তাই আমাদের অতৃপ্ত আত্মা এই জঙ্গলেই ঘুরে বেড়ায়। আমি আর আমার নাতি, আমরা তিনজনে একসাথেই থাকতাম এই বাড়িতে। হঠাৎ একদিন দুর্ঘটনাবশত বাড়িতে আগুন লেগে যায়, আমরা মারা যাই। সাহায্যের জন্য চিৎকার করেও আমাদের কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। তোমরা এরকমই সব সময় সবার সাহায্য করো বাবা। বুড়িমার কথা শেষ হলে তারা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। তাদের সাথে সাথে বাড়িটাও মিলিয়ে গেল। তারা চারজন একটি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রইল। ঘুরতে এসে তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করল। এরপরে তারা চারজনে তাদের গাড়িতে করে বাড়ি ফিরে গেল।